আচ্ছা, আজকে আমরা তোমাদেরকে কারশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো এটা প্রবাহী তড়িতের যে সমস্ত বর্তনী আছে সেই সমস্ত বর্তনীর মধ্যে বর্তনীর বিভিন্ন শাখায় কারেন্ট কতটা যাবে বা বর্তনীর বিভিন্ন শাখা রোধে দুপ্রান্তে ভোল্টেজ কত হবে, এই সব ব্যাপারগুলো খুব শর্ট প্রসেসে আমরা ক্যালকুলেশন করতে পারি। তা অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে আমাদের সিলেবাসে আছে শুধু একটাই কারশফের সূত্রাবলী। এছাড়া আছে থেভেনিনস থিওরেম, রেসিপ্রোকাল থিওরেম, নর্টনস থিওরেম, এসব বিভিন্ন রকম প্রসেস আছে। তো উঁচু ক্লাসে গেলে এগুলো জানতে পারবে। তো আমাদের এখানে কারশফের সূত্রাবলীটাই আছে সিলেবাসের মধ্যে। তো এই সূত্রাবলীগুলোর মধ্যে দুটো সূত্র আছে, কারশফের দুটো সূত্র আছে। একটা হচ্ছে কারশফস কারেন্ট ল কেসিএল, আর একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল কেভিএল। ঠিক আছে, কারশফের প্রবাহ মাত্রার সূত্র আর কারশফের ভোল্টেজের সূত্র, দুটো সূত্র আছে। এই দুটো সূত্র নিয়ে আলোচনা করব। কারেন্ট ল মানে বুঝতে পারছো, কারশফের প্রথম সূত্র বা কেসিএল বা কারশফস কারেন্ট ল মানে এটা শুধু কারেন্ট রিলেটেড ব্যাপার, আর ভোল্টেজ ল মানে ভোল্টেজ রিলেটেড ব্যাপার। এটা তো কারেন্ট রিলেটেড, কোনো পরিবাহিতার মধ্যে দিয়ে কারেন্ট সংক্রান্ত এটা পরিবাহীর রোধ আছে, তার দুপ্রান্তে ভোল্টেজ কত, V সমান IR, তাই না? এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো আমি একে একে আলোচনা করব। প্রথম হচ্ছে কেসিএল, কারশফের প্রবাহ মাত্রার সূত্র নিয়ে আলোচনা করছি। কারশফের প্রথম সূত্র, প্রথম সূত্রটা কি? ধরো একটা কোন একটা আমরা করেছি, ধরো একটা কারেন্ট এলো, একটা যে কারেন্ট এলো, এখানে কারেন্ট এলো, কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এখানে কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে। হয়তো যেরকম কোনো সংযোগস্থল আছে, কিছু কারেন্ট এই বিন্দুতে ঢুকছে, ধরো I1 I2 কারেন্ট ঢুকলো, আর এটা দিয়ে I3 I4 কারেন্ট বেরিয়ে গেল। প্রথম সূত্র বলছে এই সামেশন অফ I সমান 0। সামেশন অফ I মানে যতটা কারেন্ট এই বিন্দুতে ঢুকবে ততটা কারেন্টই আবার এই বিন্দু থেকে বেরিয়ে যাবে। মানে কোনো কারেন্ট প্রবাহমাত্রা বা আধান এখানে জমা হয়ে থাকবে না বা নষ্ট হবে না, অন্য শক্তিতে অপচয় হবে না। যে পরিমাণ চার্জ বা কারেন্ট আসবে সেই পরিমাণ কারেন্ট আবার বেরিয়ে যাবে, এটাই প্রথম সূত্র। যেমন ধরো I1 I2 ঢুকছে, তার ইনগুলোকে যেগুলো ঢুকছে সেগুলো যদি প্লাস ধরি, ঠিক আছে, প্লাস I1 প্লাস I2 প্রবেশ করছে ইন, আর বেরিয়ে যাচ্ছে যেগুলো মাইনাস ধরুন, মাইনাস I3 বেরিয়ে যাচ্ছে, মাইনাস I4 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। টোটালটা কত ছিল? এটা বীজগাণিতিক যোগফল, মানে চিহ্ন সহযোগ। তাহলে ইন গুলোকে যদি আমি পজিটিভ ধরি, আউট মানে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে ঢুকানোটা হচ্ছে পজিটিভ আর বেরিয়ে যাওয়াটা হচ্ছে নেগেটিভ। তো I1 I2 হচ্ছে প্লাস, I3 I4 বেরিয়ে যাচ্ছে মাইনাস, টোটালটা ছিল। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? I1 প্লাস I2 সমান I3 প্লাস I4। যে পরিমাণ কারেন্ট ঢুকছে সেই পরিমাণ বেরিয়ে যাচ্ছে। তুমি দেখো না, 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, তাহলে কত ঢুকলো? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 4 অ্যাম্পিয়ার গেল, তাহলে এখানে বাকি 1 অ্যাম্পিয়ার চলে যাবে। তাহলে 4 প্লাস 1 5, 2 3 ঢুকলো 5, এখানে 4 এখানে 1 5। আমরা করেছি, এটা আমরা জানি। এবার একটা নির্দিষ্ট সময় ধরে ধরো হয়, এটা কারশফের প্রথম সূত্র, যে কোনো সংযোগস্থলে পরিবাহী তারগুলো যে মিলিত হয়েছে, সেই মিলিত পরিবাহী তারগুলির মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তাদের বীজগাণিতিক যোগফল 0। মুখস্থ করে নেবে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পরীক্ষা পড়ে। আর সময় দিয়ে যদি এগুলো গুণ করে দিই, I1t প্লাস I2t সমান I3t প্লাস I4t। আমরা জানি q সমান প্রবাহ মাত্রা ইনটু সময়, I2t মানে আধান, এখানে I1 ইনটু t, তাহলে q1 আধান ঢুকছে। ঠিক আছে, আর এটা I2t মানে q2 আধান ঢুকছে, এটা q3 আধান, এটা q4 আধান। তার মানে যে পরিমাণ আধান ঢুকলো সেই পরিমাণ আধান
বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কোন সংরক্ষণ সূত্র মেনে চলছে? এটা হচ্ছে তড়িৎ আধান সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে কারশফের প্রথম সূত্র পরীক্ষার পরে শর্ট কোশ্চেন 1 নম্বর, কারশফের প্রথম সূত্র কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? প্রবাহ মাত্রা সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে, কারশফের প্রথম সূত্র প্রবাহ মাত্রা সংরক্ষণ সূত্র মেনে চলে। হয়ে গেল। এরপর চলে আসি আমরা কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের একটা লুপ নিতে হবে, একটা বদ্ধ লুপ। প্রথম সূত্র যেমন একটা সংযোগ স্থল, একটা সংযোগ বিন্দু নিয়েছিলাম, দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটা বদ্ধ লুপ নিতে হবে। আমি একটা ছবিটা মোটামুটি এরকম একটা আঁকছি, বইতে যেমন আঁকছি, বইয়ের ছবিটাই আঁকছি তোমাদের। এটা E1 E2 তড়িৎ চলাবল দেওয়া আছে, এটা E1, এটা হচ্ছে E2, অভ্যন্তরীণ দেওয়া আছে, এটা R1 R2, টোটাল কারেন্ট এসছে ধরো I। একদম এখানে সংযোগস্থল দেখতে পাচ্ছ, এটা নাম দিলে এই সংযোগস্থলের প্রথম সূত্র অ্যাপ্লাই হবে। যে পরিমাণ কারেন্ট এসছে, একটাই কারেন্ট এসছে, এসে এখানে কারেন্ট আমার ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসে ধরছে এটা I1 কারেন্ট যাচ্ছে এটা দিয়ে I2। তাহলে প্রথম সূত্র অনুযায়ী যখন I ঢুকছে তাহলে প্লাস I, বেরিয়ে যাচ্ছে I1 মানে মাইনাস I1, I2 বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস I2 সমান 0। তার মানে দেখুন I সমান I1 প্লাস I2, মানে টোটাল যতটা ঢুকছে সেটা সমান টোটাল যেটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি অটোমেটিক্যালি। আমরা একটু করি, কিন্তু এটাই যে প্রথম সূত্র কারশফে জানতাম না, আজকে জানতাম। এবার এদিকে কারেন্ট এলো, আবার এদিকে মোটামুটি এটা তো I1 এলো, এটা দিয়ে এটা I2 কারেন্ট গেল, হয়ে আবার টোটাল I হয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এখানে তো চলে গেল। এবার নামকরণগুলো করতে হবে। এ বি, এটা এ বি নাম দিয়ে দাও, বই অনুযায়ী নাম দিচ্ছি। এটা সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তো আমরা একটা লুপে প্রয়োগ করব, একটা লুপ নেব। তাই কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটা লুপ নেব। ধরছি আমি, ধরো সেই লুপটার নাম লিখতে হবে। এ থেকে শুরু হয়ে এ সি বি ডি, এ সি বি ডি, এটা ধরো I2 যদি করে দিই, এটা ই করে দাও, এ সি বি ডি ই হয়ে আবার এ থেকে ফিরে এলো। এই বদ্ধ লুপে কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফ ভোল্টেজ ল KVL, কারশফ ভোল্টেজ ল KVL প্রয়োগ করে পাই, এভাবে লিখতে হবে। এবার কারশফের দ্বিতীয় সূত্র কি এবার আলোচনা করছি, আমি আবার বুঝিয়েই বলে দেবো একবার সূত্রটা। দ্বিতীয় সূত্র বলছে সামেশন অফ IR ইকুয়াল টু সামেশন অফ P। প্রথম সূত্র ছিল শুধু সামেশন অফ I সমান 0, প্রথম সূত্রটা ছিল। কিন্তু দ্বিতীয় সূত্র হচ্ছে সামেশন অফ IR সমান সামেশন অফ E। ঠিক আছে, সামেশন অফ IR সমান সামেশন অফ P, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। হ্যাঁ, কি জিনিসটা কি একটু বলি। মানে এই যে বদ্ধ লুপ বলেছি, মানে এই বদ্ধ লুপের ভিতরে যত কারেন্ট আর রোধ থাকবে, সেই রোধের এক সে ভোল্টেজ লুপের ভিতরে। বাইরে যদি রোধ থাকে না, তাহলে বাইরে রোধ দেওয়া চলবে না। আমি যেহেতু এই লুপটা নিচ্ছি, এ সি বি ডি ই হয়ে এই যে লুপ, মানে এই যে রাস্তা, এই রাস্তা বরাবর যত কারেন্ট আর রোধ থাকবে তাদের গুণফল, সামেশন মানে বীজগাণিতিক যোগফলটা কার সঙ্গে সমান হবে? ওই লুপের ভিতরে যত ভোল্টেজ আছে, ব্যাটারি বা তড়িৎ চালক বলের উৎস, তাদের বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হবে এই কারশফের দ্বিতীয় সূত্র। ওকে, এবারে এইটা করতে গিয়ে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, কি
না কারেন্টটা দেখো এই যে বীজগাণিতিক যোগফল মানে যেমন প্রথম সূত্রে কিছু কারেন্ট ঢুকছিল সেটা প্লাস হয়েছে আর যেগুলো বেরিয়ে যাচ্ছে মাইনাস, প্লাস মাইনাসের ব্যাপার ছিল। দ্বিতীয় সূত্রেও তাই প্লাস মাইনাসের ব্যাপার থাকবে। সেইটা কোন দিক প্লাস মাইনাস? এই যে কারেন্ট দেখো এই বদ্ধলূপ নিয়েছে মানে একটা ঘড়ির মতন হয়ে গেল। কারেন্ট দেখো এই বদ্ধলূপে এই আয়ন কারেন্টটা যে দিক ছিল দেখতে পাচ্ছ, তখন এই দিকে যাচ্ছে, তখন এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার দিকেরটাকে আমি যদি প্লাস চিহ্ন নেব, ঘড়ি কাঁটার দিকে প্লাস নিলে বিপরীত দিকে যেটা যাবে সেটা কি চিহ্ন হবে? মাইনাস। ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে প্লাস হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকেরটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস হবে। এটা ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে। আবার এটা আই টু কাঁটা নিচে দিয়ে নামছে, তাহলে এটা নিচে মানে ঘড়ি পেজিতে গিয়ে এখান থেকে এসছে, এটি চলে যাবে এখানে, তাহলে এদিক থেকে লুপ গিয়ে ঘুরে আবার এখানে আসে, বিপরীত দিকে যাচ্ছে, তাহলে মাইনাস চিহ্ন। এইটা ঘড়ি এখান থেকে শুরু হয়েছে তীর চিহ্ন দেওয়া, এটা মানে এখান থেকে এদিকে আর দেখা দরকার নাই, এদিকে যাচ্ছে মানে তীর চিহ্ন এদিকে, মানে এদিকে গিয়ে আবার এইখানে আসবে। এই তীর চিহ্ন এইদিকে মানে এইদিক দিয়ে শুরু হয়ে এইদিকে যাচ্ছে, তাহলে গিয়ে যে পথেই থাকবে না, যত হাজার থাকবে না, এইদিকে গিয়ে আবার এই পথেই ফিরে আসতে হবে। তাহলে একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাচ্ছে সেটা মাইনাস চিহ্ন, আর ঘড়ি কাঁটার দিকে গেলে প্লাস চিহ্ন নিয়ে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে অ্যাপ্লাই করতে গেলে তাহলে কি লিখব? তাহলে এই দেখো এখানে যত রোধ থাকবে, এখানে দুটো রোধ আছে, ভাই একটা রোধ আর একটা রোধ। তাহলে কারেন্ট একটু রোধ গুণ করতে হবে, I1 কারেন্ট রোধ R1, I1 R1, এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে যে I1 কারেন্টটা এই দিকে, তার প্লাস মুভ। আর রোধ এই একটা রোধ আছে, কিন্তু এর মধ্যে দেখো I2 কারেন্ট এদিকে এসেছে, যে I2 কারেন্ট দেখতে পাচ্ছ, এটা I2 কারেন্ট, এই যে I2 কারেন্ট এই দিকে উপর দিয়ে উঠছে বিপরীত দিকে, তাহলে মাইনাস মুভ I2 আর। ঠিক আছে, বীজগাণিতিক সামেশন মানে বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক চিহ্ন সহ লিখলাম। ভালো করে একটু খেয়াল করবে, ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে। দরকার দুবার তিনবার লক্ষ্য করবে কিভাবে কি করছে, চিহ্নটা কিভাবে কি নিচ্ছে। আমি তো বললাম কোনো বাড়িতে করে। তাহলে লেফট সাইড হলো, আরো যদি রোধ থাকতো তাহলে এইভাবে করে করে যেতাম, আর নেই, দেখো না দুটোই রোধ আছে, R1 R2 লিখেছি। সমান সামেশন অফ পি, ই মানে ব্যাটারি, এ একটা তড়িৎ চালক বল, এ একটা তড়িৎ চালক বল আছে। এর ব্যাটারির ক্ষেত্রে কি দেখবো? ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট I1 I2 ডিরেকশন দেখবো না, ব্যাটারির ক্ষেত্রে দেখবো কি ব্যাটারির নিজস্ব পজিটিভ মেরু, এই যে বড় লাইন হচ্ছে পজিটিভ আর ছোট লাইন হচ্ছে নেগেটিভ। ব্যাটারির নিজস্ব পজিটিভ মেরুতে কারেন্ট বেরোবে, নেগেটিভ মেরুতে ঢুকবে, এইটাও তাই। তার মানে পজিটিভ মেরু নিজস্ব এইটা, এখানে কারেন্ট যদি বেরোয় দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আবার নেগেটিভ ঢুকছে, তো ঘড়ির কাঁটার বিপরীত হবে মাইনাস, তো মাইনাস E1 হবে। আর ব্যাটারি আছে? হ্যাঁ আছে, একটা ব্যাটারি, এর পজিটিভ মেরু কোনটা? এটা, এটা নেগেটিভ। তো এই ব্যাটারির পজিটিভ মেরু এখান থেকে কারেন্ট আসবে, বেরোবে, গিয়ে ঘুরে আর নেগেটিভ মেরু শেষ হবে। এইটা দেখো ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে এটা হবে প্লাস, ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস। দেখো এইভাবে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। কি করতে হবে? এইভাবে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। ঠিক আছে, যতগুলো সমীকরণ থাকবে, যতগুলো অজানা রাশি, ততগুলো সমীকরণ আমাদেরকে এখানে তৈরি করতে হবে। দুটো অজানা রাশি হলে দুটো সমীকরণ, তার জন্য কি এই একটা লুপের জন্য সমীকরণ হলো। আবার তুমি এইভাবেও করতে পারো, এখান থেকে শুরু করে দিয়ে এই দিকে আসছে, নিচের লুপটার জন্য একটা সমীকরণ হবে। আবার পুরো এখান থেকে শুরু করে এই একটা লুপ, ঠিক আছে, এই লুপের জন্য একটা সমীকরণ তৈরি করবে। এইভাবে যতগুলো অজানা রাশি ততগুলো এরকম সমীকরণ এই কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে করতে হবে। আর একটা জিনিস জানবে, কারশফের এই যে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে তোমাকে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। কি সূত্র? শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে, শক্তি সংরক্ষণ সূত্র কেন? কারণ দেখো যে এগুলো
ব্যাটারি, তো ব্যাটারিকে তড়িৎ শক্তি সৃষ্টি করছে, ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, সেই তড়িৎ শক্তি এখানে ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে। যে আলো একটু রোদে যদি হিটার হয় তাপ শক্তির অপচয় হচ্ছে, এগুলো যদি লাইট হয় আলোক শক্তি, পাখা হলে ঘুরছে গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে শক্তি উৎপন্ন হচ্ছে A1 ইন্টু ব্যাটারি থেকে, সেই শক্তি এখানে খরচ হচ্ছে, যতটা উৎপন্ন হচ্ছে ততটাই খরচ হচ্ছে। তাহলে শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শক্তি শুধু রূপান্তর হয়। সুতরাং এটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে। তাহলে আমরা বলতে পারি তাহলে কারশফের দ্বিতীয় সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। প্রথম সূত্র কি বললাম? প্রথম সূত্র হচ্ছে আধান সংরক্ষণ সূত্র মেনে চলে, দ্বিতীয় সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে, এবারে এই কারশফের প্রথম আর দ্বিতীয় সূত্র শুধু ব্যাখ্যা করে, কাকে বলে ব্যাখ্যা করো। আর ওই প্রথম সূত্র থেকে দ্বৈতাদানের সংরক্ষণ সূত্র আর দ্বিতীয় সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। এগুলো করলে শর্ট কোশ্চেন হয়ে গেল। এবারে কারশফের সূত্র দিয়ে অঙ্ক থাকে, তোমরা ঘরেতে এই সূত্রগুলো বিশেষ করে প্রথম আর দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে এই যে অঙ্কগুলো করানো আছে ঘরেতে, ঘরেতে একটু দেখবে। উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো একটু দেখবে। উদাহরণ 4, হ্যাঁ, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখবে। কারশফের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের উদাহরণ 1, 2, 3 এগুলো তোমরা একটু দেখবে, আশা করি পারবে। ওই একই প্রসেস, সেম প্রসিডিওরে হবে, এই প্রসিডিওরেই তোমাদের ওই সূত্রগুলো করতে পারবে। ঠিক আছে, এর একটু করবে, করে দেখবে। ওই রকমই কিছু অ্যাপ্লিকেশন তোমাদের অনুসরণিতও আছে। সেট 1-এ 1, 2, 3, 4 এগুলো একটু দেখে রাখবে, 5, 6, 6টা পর্যন্ত আছে। ঠিক আছে, আর তোমরা এক কাজ করবে, যদি তোমরা ওই ছায়া একটা যদি ডাউনলোড করে নেওয়া হয়, দেখবে ছায়া প্রকাশনের বইয়েতে গুগল প্লে স্টোর থেকে ছায়া ডাউনলোড করে নাও, ওখানে একটা মেল আছে, তোমার মেল দিয়ে যদি এটা যদি তোমার খুলো, ঠিক আছে, যদি রেজিস্টার করো, তাহলে এই চ্যাপ্টারে সব মানে ছায়া প্রকাশনের বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যত অঙ্ক আছে অনুশীলনী সব বইয়ে দিয়ে আছে, সব তোমরা নিজেরাই পেরে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে কীভাবে কী করা আছে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমাদেরকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, আমরা করে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত করবে, অসুবিধা হলে আমি আজকে দেখি দেবো। হ্যাঁ, যেমন ধরো বইয়েতে একটা দেখাচ্ছি কিভাবে করতে হয়, দেখাচ্ছি তোমাদের। যেমন দেখো একটা অঙ্ক বলছে, দুটি তড়িৎ কোষে একটি তড়িৎ এরকম দেওয়া আছে 1.2 ভোল্ট। একটা উদাহরণ এক একটা দেখো। এইরকম দেওয়া আছে, হ্যাঁ, এখানে 1.2 ভোল্ট, এর অভ্যন্তর 0.5 ওহম, এখানে 2 ভোল্ট, এর অভ্যন্তর 0.1 ওহম। এই দিকে একটা কারেন্ট এসছে I1, কারেন্ট এসছে I2, করে সব দেওয়া আছে, টোটাল কারেন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে? তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে প্রত্যেকটা রোধের মধ্যে। তাহলে I1, I2 তিনটে অজানা রাশি। I সমান কত বের করতে হবে, I1 কত, I2 কত আমাদের বের করতে হবে, তিনটে অজানা রাশি। তার জন্য আমরা কি করছি, একটা দেখো এই বিন্দুতে সমীকরণ পেয়ে যাচ্ছি। কারশফের প্রথম সূত্র অনুযায়ী I1, I2 ঢুকছে, ঢুকলে মানে প্লাস হবে, মাইনাস I বেরিয়ে যাচ্ছে সমান 0, তার মানে এটা ওই দিকে পাঠিয়ে দাও, সমান I, 1 নম্বর সমীকরণ হয়ে গেল। ঠিক সেরকম এই একটা বদ্ধ লুপ নেবে, এই বদ্ধ লুপ নাম দিয়ে দিবে CD, ACBDA। এই বদ্ধ লুপে কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করবে, KVL, সামেশন অফ IR ইকুয়াল টু সামেশন অফ P। এখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলে, কিন্তু কটা অজানা রাশি? তিনটে সমীকরণ চাই, দুটো সমীকরণ আরেকটা করবে, এখানে নাম দিয়ে দেবে DE, এটা EF দিয়ে দাও। আরেকটা লুপ নেবে AC, এই বড়টা ধরো ACBEFA, এই বড় লুপ নিয়ে নিলে,
বড় লুপ থেকে আরেকটা কার্সরের সূত্র ভোল্টেজ ল প্রয়োগ করবে, এখান থেকেও সামেশন অফ আই আর সমান সামেশন অফ অ্যাপ্লাই করবে, পরে আরেকটা সমীকরণ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তিনটে সমীকরণ, তিনটে অজানা রাশি, তিনটে সমীকরণ, তিনটে আরেকটা সমীকরণ হবে কিন্তু সেটা দরকার নাই। এ ডি বি ই এফ সমীকরণ থেকেও এই লুপ থেকেও একটা সমীকরণ হবে, দরকার নাই। যেহেতু তিনটে অজানা রাশি, তার তিনটে সমীকরণ বের করবে, করে সমাধান করতে দিলেই I1 I2 I3 হয়ে যাবে। এই কার্সরের সূত্রের সমীকরণগুলো তৈরি করা খুব সহজ, কিন্তু ওই ক্যালকুলেশনগুলো একটু সমস্যা আছে, একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্যালকুলেশনগুলি করতে হবে। তিনটে সমীকরণ সমাধান করে ক্যালকুলেশন, যেমন 9 10-এ ক্যালকুলেশন করেছিলে সমীকরণ সমাধান, সেইভাবে করতে হবে। এই সমাধানটা একটু সময় লাগে, নাহলে অঙ্কটা সহজ, যাই অঙ্ক দিই না করে ফেলবে সমীকরণের সাহায্যে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে।